2025 সালের সবচেয়ে ভয়ঙ্কর সার্ভাইভাল থ্রিলার চলে এসেছে, ডেঞ্জারাস অ্যানিমালস। এই মুভিটি আপনাকে এক মুহূর্তের জন্য শান্তিতে বসতে দেবে না। একদিকে ক্ষুধার্ত হাঙ্গর, অন্যদিকে এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ কিলার। কে জিতবে এই লড়াইয়ে? তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডেঞ্জারাস অ্যানিমালস সিনেমার ফুল স্টোরি এক্সপ্লেনেশন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় অস্ট্রেলিয়ার মনোরম দৃশ্য দিয়ে, যেখানে আমরা গ্রেক এবং হেদার নামে একটি প্রেমিক যুগলকে দেখতে পাই। তারা দুজনেই ছিল ট্যুরিস্ট এবং ঘটনাচক্রে একই হোটেলে থাকার সুবাদে তাদের মধ্যে পরিচয় এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য তারা একটি গ্রুপের সাথে এলেও সেই দল থেকে আলাদা হয়ে তারা দুজনে মিলে শার্কেজ ডাইভিং এর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে বেরিয়ে পড়ে। তাদের এই যাত্রার জন্য ট্রাকার্স এক্সপিরিয়েন্স নামে একটি কোম্পানির বোটে এসে পৌঁছায়, যারা পর্যটককে হাঙ্গরের সাথে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিত। কিন্তু সেখানে পৌঁছে তারা অবাক হয়ে যায়, কারণ ট্যুরিস্টদের সেই জায়গাটি ছিল একদম জনশূন্য। সেখানে ডেভ নামে কেবল একজন বৃদ্ধ লোক উপস্থিত ছিল। ডেভ তাদের জানায় যে টাকার এখন ছুটিতে আছে, তাই সে তোমাদের নিয়ে যেতে পারবে না। ঠিক তখনই হঠাৎ করে টাকার নিজে সেখানে এসে হাজির হয় এবং নিজেকে বোটের ক্যাপ্টেন হিসেবে পরিচয় দিয়ে বলে সেই টাকার এক্সপিরিয়েন্স চালায়। যদিও টাকার ছুটিতে ছিল, তবুও সে ওই দুজনকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এরপর টাকার গ্র্যাক এবং হেদারকে বোটে বসিয়ে সমুদ্রের গভীরে যাত্রা শুরু করে। যাওয়ার পথে কথাবার্তার এক পর্যায়ে টাকা তাদের নিজের জীবনে এক পুরনো গল্প শোনায়। সে বলে ছোটবেলায় সে এক ভয়ঙ্কর শার্ক অ্যাটাক থেকে বেঁচে ফিরেছিল, যার ক্ষতচিহ্ন আজও তার শরীরে বর্তমান। এর প্রমাণ হিসেবে সে একটি পুরনো সংবাদপত্রের রিপোর্টও দেখায়, যেখানে তার ছোটবেলার সেই হাঙ্গর আক্রমণের কথা উল্লেখ ছিল। টাকার জানায় সেই দিনের পর থেকে হাঙ্গরের প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে। এই কথা শুনে হেদার সহানুভূতি দেখে বলে, এই চাকরিটা তোমার জন্য কতটা কঠিন তা আমি বুঝতে পারছি। শার্কের আক্রমণ থেকে বেঁচে ফিরে শার্কদের মধ্যে কাজ করতে হয়, তোমার জন্য এটা তো খুব ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হবে। আমি হলে তো আর জীবনে পানির কাছে আসতাম না। কিন্তু টাকা শান্তভাবে উত্তর দেয়, ওটা শার্কের দোষ ছিল না। এই বলেই সে পানিতে রক্ত ঢেলে দেয়, যার গন্ধে মুহূর্তের মধ্যে সেখানে অনেকগুলো হাঙ্গর এসে জমা হয়। এবার ডাইভ করার সময় হয়ে গিয়েছিল। টাকার হেদার এবং গ্রেগকে একটি লোহার কাছে বন্ধ করে ধীরে ধীরে পানির নিচে নামাতে থাকে। চারদিকে বিশাল বিশাল শার্ক সাঁতার কাটছিল, যা থেকে হেদার ভয়ে গ্রেগের হাতটা শক্ত করে ধরে ফেলে। কিন্তু ধীরে ধীরে নিজেকে সামনে নিয়ে সেই রোমাঞ্চকর মুহূর্তটা উপভোগ করতে শুরু করে। এত কাছ থেকে হাঙ্গরদের দেখে এবং এটা জানে যে তারা আগ্রাসী নয়, তাদের দুজনে বেশ মজা লাগছিল। তারা দুজনেই হাসিমুখে বোটে ফিরে এসে টাকারকে ধন্যবাদ জানাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে এক অভাবনীয় ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই গ্রেগের গলা ছুরি চালিয়ে তাকে আবার সেই ভয়ঙ্কর পানিতে ফেলে দেয়। হেদার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এই বিশাল সমুদ্রের মাঝে তার সেই গগনবিদারী চিৎকার শোনার মতো কেউ ছিল না। এখান থেকে গল্পের মোড় ঘুরে যায় এবং আমরা জাফর নামে এক আমেরিকার সার্ফার মেয়েকে দেখতে পাই, যে সার্ফিং শেষে গোল্ড কোস্টের কাছে একটি দোকানে পৌঁছায়। সেখানে তার সাথে মোজেস নামে এক রিয়েল এস্টেট এজেন্টের সাথে দেখা হয়, যে তার গাড়ির জন্য একটি জরুরি তার খুঁজছিল, কারণ তার গাড়ি স্টার্ট হচ্ছিল না। মোজেসের সাহায্যের প্রয়োজন ছিল। জাফরের কাছে একটি বড় ক্যাম্পার ভ্যান ছিল, যেখানে সে থাকতো, কিন্তু সে একা এবং মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করত বলে মোজেসকে সাহায্য করতে সরাসরি মানা করে দেয়। এরপর জাফ বাইরে পার্কিং লটে এসে নিজের কাপে লুকিয়ে রাখা আইসক্রিম বের করে চুপচাপ খেতে শুরু করে। তখন সেখানে আবারও মোজেসের সাথে তার আবার দেখা হয়ে যায়। মোজেস আবার জাফরের কাছে সাহায্য চায়, কিন্তু জাফর তাকে পুরোপুরি উপেক্ষা করে। তখন মোজেস ইশারায় তাকে হুমকি দেয় যে যদি সে সাহায্য না করে তবে দোকানে তার আইসক্রিম চুরির কথা সবাইকে বলে দেবে। এটা শুনে জাফ রেগে যায়। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে মোজেস সঙ্গে সঙ্গে গলার স্বর বদলে ফেলে এবং পরিষ্কার করে বলে যে সে তীব্র রোদে অনেক দূর হেঁটে এসেছে, তাই তার শুধু গাড়ি পর্যন্ত ফেরার জন্য একটি লিফট দরকার। জাফ কিছুক্ষণ ভেবে তার কথায় রাজি হয়ে যায়। এই সামান্য সাহায্যের সূত্র ধরে তাদের মধ্যে এত কথা হয় যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে, কারণ দুজনে সার্ফিং এর প্রতি গভীর আগ্রহ ছিল। যার ফলে সেই রাতে জাফরের ভ্যানটি মোজেসের বাড়ির বাইরে দাঁড় করানো ছিল এবং ভ্যানের ভেতরে তারা ঘনিষ্ঠ হচ্ছিল। এই সময় মোজেস অজান্তে জাফরের ভ্যান থেকে একটি ফিনকি বাইরে ফেলে দেয়, যা সার্ফিং বোর্ডে ফিন লাগানোর জন্য অত্যন্ত জরুরি ছিল। মোজেস ততক্ষণ এই সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস হয়ে গিয়েছিল এবং সে জাফকে বলছিল, আমরা কোনো না কোনো কারণে একে অপরের সাথে মিলিত হয়েছি, তাই আমাদের একসাথেই থাকা উচিত। কিন্তু জাফ এক জায়গায় থাকতে পছন্দ করতো না। সে মোজেসের বাড়ির ভেতর পর্যন্ত যায়নি, যদিও মোজেস তার জন্য মন থেকে প্রেমে পড়ে গিয়েছিল এবং তার জন্য খাবারও তৈরি করেছিল। কিন্তু মোজেস যখন পেনকেক বানিয়ে বাইরে আসে, তখন জাফ সেখান থেকে চলে গিয়েছিল, যা দেখে মোজেস ভীষণ দুঃখ পায়। এরপর জাফ সার্ফিং করার জন্য একটি সৈকতে যায়। সেখানে ভ্যান পার্ক করার পর তার সার্ফবোর্ডে ফিন লাগানো দরকার পড়ে, কিন্তু তার কাছে কোনো ফিনকি ছিল না, কারণ সেটা তো মোজেস আগেই ফেলে দিয়েছিল। জাফ আশেপাশে তাকিয়ে দেখতে পায় একটি ট্রাক দাঁড়িয়ে আছে এবং সেই ট্রাকে ফিনকি খুঁজতে শুরু করে। তখন সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। পেছনে ঘুরে সে দেখে টাকার তার দিকে তাকিয়ে হাসছে। টাকার কোনো প্রশ্ন না করে তাকে একটি ফিনকি দিয়ে দেয় এবং বলে, আমার কাছে এমন অনেক ফিনকি আছে। সাথে সাথে সে জাফকে একা সার্ফিং করার সাহসের প্রশংসা করে। এরপর জাফ তাকে ধন্যবাদ জানিয়ে নিজের সার্ফবোর্ড ঠিক করতে লেগে যায়। ঠিক সেই মুহূর্তে মোজেস তাকে খাবারের একটি ছবি পাঠিয়ে মেসেজ করে, তুমি কি আমার সাথে সার্ফিংয়ে যেতে চাও?
কিন্তু জাফর কোনো উত্তর দেওয়ার আগেই টাকার পেছন থেকে এসে তাকে অজ্ঞান করে নিজের সাথে নিয়ে যায়। অনেক লম্বা পথ ড্রাইভ করার পর টাকার তার বোটে পৌঁছায় এবং জাফরকে বোটের ভেতর ফেলে রেখে সমুদ্রের গভীরে কোথাও হারিয়ে যায়। সকাল নাগাদ মোজেসও সেই সৈকতে এসে পৌঁছায়, কিন্তু সে কোথাও জাফরকে দেখতে পায় না। সে জাফরকে ফোনে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনটি ভ্যানের ভেতরেই বাজছিল। টাকার চালাকি করে জাফরের সার্ফবোটটি ভ্যান থেকে বের করে বাইরে ফেলে দিয়েছিল, কিন্তু ফোনটি ভেতরে রেখে দিয়েছিল যাতে সবাই মনে করে যে জাফর সার্ফিং করতে গিয়ে পানিতে ডুবে গেছে। অন্যদিকে যখন জাফরের জ্ঞান ফেরে, সে নিজেকে বোটের নিচে একটি ঘরের বিছানার সাথে বাঁধা অবস্থা আবিষ্কার করে, আর পাশেই বিছানায় বাঁধা ছিল হেদার, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম, অর্থাৎ সে তখনও বেঁচে ছিল। জাফর ভয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু এই অথৈ সমুদ্রের মাঝে তার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। হেদার তাকে বোঝায়, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই সমুদ্রের মাঝে আমাদের চিৎকার শুধু আমরাই শুনতে পাই। সে আরও জানায় যে সে নিজে এখানে অনেকদিন ধরে আটকে আছে। এই কথা শুনে জাফর আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। জাফর হাত করা খোলার জন্য কোনো ধারালো জিনিস খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে এমন কিছুই ছিল না। হঠাৎ তার নজর দেওয়ালের দিকে পড়ে, সেখানে একটি মেয়ের নাম লেখা ছিল। সেই নামটি দেখে জাফর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এখানে আগেও কোনো মেয়েকে বন্দি করে রেখেছিল, যে বাঁচার সব আশা ছেড়ে দিয়ে দেয়ালে নিজের নাম লিখে গিয়েছিল যখন সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে সে আর বাঁচবে না। অন্যদিকে টাকার একদম নিশ্চিন্তে বোটের ডেকে বসে মাছ ধরছিল। জাফর হেদারকে জিজ্ঞাসা করে, তোমাকে খুঁজতে কি কেউ আসবে না? হেদার দুঃখের সাথে উত্তর দেয়, আমার সাথে এই বোটে একজন ছেলে ছিল, কিন্তু তার সাথে যা হয়েছে সেটা তুমি জানতে চাইবে না। কিন্তু হেদার কিছু না বললেও জাফর তার কথা শুনে বুঝে গিয়েছিল যে ছেলেটির পরিণতি কি হয়েছে। এরপর হেদার একই প্রশ্ন জাফরকে করলে জাফর এক হালকা হাসির আড়ালে নিজের কষ্ট লুকিয়ে বলে, আমার জন্য কেউ চিন্তা করবে না। কিন্তু জাফর এটা জানতো না যে মোজেস তখনও তার কথাই ভাবছিল। মোজেস যখন দেখে জাফরের ভ্যানটি সৈকত থেকে পুলিশরা নিয়ে যাচ্ছে, তখন তার সন্দেহ হয় যে নিশ্চয়ই কিছু একটা গড়বড় হয়েছে, কারণ এই ভ্যানটা ছিল জাফরের বাড়ি, এটা ছাড়া সে কোথাও যেত না। তাই সে মোজেস সোজা পুলিশ স্টেশনে পৌঁছায়, কারণ এখন সে জাফরের জন্য সত্যি চিন্তিত ছিল। কিন্তু সেখানে থাকা পুলিশ অফিসার তার কথাকে গুরুত্ব দেয় না এবং বলে সে তো একজন ভবঘুরে সার্ফার, হয়তো কোথাও ঘুরতে বেরিয়ে গেছে। এই কথা শুনে মোজেস নিজে জাফরকে খোঁজার সিদ্ধান্ত নেয়। এদিকে জাফর সারাদিন হাত পা ছোড়াছুড়ি করেও নিজেকে মুক্ত করতে পারে না। রাতে তার চোখ হেদারের পোশাকের দিকে যায়, যার ভেতরে একটি পাতলা তার ছিল। জাফর সেই তারটি বের করে হাত করা খোলার চেষ্টা করতে শুরু করে। ঠিক তখনই টাকার তাদের দুজনের জন্য রুটি আর পানি নিয়ে আসে। ঘরটা খুব গরম থাকায় দুজনে গলা শুকিয়ে গিয়েছিল। হেদার তাড়াতাড়ি পানি পান করে নেয়, কিন্তু সে যেভাবে নিজেকে চাদর দিয়ে ঢেকেছিল তা দেখে টাকারের সন্দেহ হয়। টাকার চাদরটা সরাতে গেলে জাফর তার মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য বলে, আমার খাবারটা আমাকেই দিয়ে দাও। এরপর সে পানীয় পান করে নেয়। কিছুক্ষণ পর টাকার চলে গেলে জাফর আবার হাত করা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার শরীর অবশ হতে শুরু করে, কারণ টাকার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সে নিজেকে মুক্ত করার আগেই টাকার তাকে ধরে ফেলে। যখন জাফরের আবার জ্ঞান ফেরে, সে নিজেকে বোটের ডেকে একটি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। টাকার হেদারকে একটি হারনেস দিয়ে ঝুলিয়ে রেখেছিল। সামনে সবকিছু রেকর্ড করার জন্য একটি ক্যামেরা সেট করা ছিল, আর এই পুরো দৃশ্যটাকে সে তার শো বলছিল। টাকার এক অদ্ভুত বক্তৃতা দিতে শুরু করে। সে হাঙ্গরের প্রশংসা করে বলে, শার্ক হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজাতি, আর ঈশ্বর উপরে নয়, পানির নিচে থাকেন, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল এবং সেখানেই সবকিছু শেষ হবে। এরপর টাকার হেদারের কিছু চুল কেটে নিজের কাছে রেখে দেয়। তারপর সে পানিতে রক্ত ঢেলে দেয়, যার গন্ধে সেখানে প্রচুর হাঙ্গর চলে আসে। এরপর সে হেদারকে পানিতে ফেলে দেয়। পানি, হেদারের ছটফট এবং রক্তের গন্ধ শার্কগুলো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিমিষে তাকে ছিঁড়ে খুঁড়ে মেরে ফেলে। এই পুরো ভয়ঙ্কর দৃশ্যটা টাকার ক্যামেরায় রেকর্ড করে নেয়। জাফর নিজের চোখে এই সবকিছু দেখতে পায় এবং ভয়ে পুরোপুরি পাথর হয়ে যায়। কাঁপতে কাঁপতে সে দেয়ালে নিজের এবং হেদারের নাম লিখতে শুরু করে। তখনই সে লক্ষ্য করে যে দেয়ালে শুধুমাত্র একটি নয়, বরং অনেক মেয়ের নাম লেখা ছিল, যেগুলোকে পরে রং করে লুকিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ টাকার একজন সাইকো নয়, বরং সে একজন সিরিয়াল কিলার, যে আগেও বহু টুরিস্ট মেয়ের প্রাণ নিয়েছে। এর প্রমাণ ছিল তার কাছে রাখা ভিডিও টেপের বিশাল সংগ্রহ, যার সাথে সে মেয়েদের চুলও রাখা ছিল। আজ সে সংগ্রহে হেদারের একটি নতুন টেপও যুক্ত হলো, আর পরের টেপটি জাফরের হওয়ার কথা ছিল। পরের দিন সকালে আমরা হেদারের দেহের অবশিষ্ট অংশ পানিতে ভাসতে দেখি, যা দেখে অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল। অন্যদিকে মোজেস তখনও জাফরের খোঁজে সৈকতে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে জাফরের সার্ফবোটটি খুঁজে পায়, যা থেকে তার চিন্তা আরও বেড়ে যায়। জাফরের সব জিনিসপত্র সেখানেই ছিল, কিন্তু সে নিজে কোথাও ছিল না। তার মানে নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে। রাত হতেই টাকার আবার নিচে আসে। সে জাফরের জন্য পানি আর রুটি নিয়ে আসে, কিন্তু জাফর রাগের লাথি মেরে সবকিছু ফেলে দেয় এবং টাকার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুই নিজেকে শার্ক মনে করিস? আসলে তুই একটা পোকা। এই কথা শুনে টাকার কিছুই না বলে সেখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পর জাফরের চোখ পাশে রাখা একটি বালতির উপর পড়ে। সে সেই বালতির হাতল ভেঙে একটি ধারালো অস্ত্র তৈরি করে, কারণ সে জানতো টাকার আবার আসবে। যেহেতু জাফর পানি পান করেনি, তাই টাকার তাকে অজ্ঞান করার জন্য একটি ইনজেকশন নিয়ে আসে। কিন্তু টাকার কাছে আসতে জাফর সে বালতির ধারালো হাতল দিয়ে তার উপর আক্রমণ করে এবং হাতলটি তার শরীরে ঢুকিয়ে দেয়। টাকার যন্ত্রণা চিৎকার করে দূরে ছিটকে পড়ে। জাফর দ্রুত তার পকেট থেকে চাবি বের করে নিজেকে মুক্ত করে নেয়, কিন্তু কোনো ক্রমে টাকার তার পায়ে ইনজেকশনটা দিতে সক্ষম হয়, যার ফলে জাফর ধীরে ধীরে জ্ঞান হারাতে থাকে। উপরে গিয়ে জাফর রেডিওর মাধ্যমে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। তখনই সে দূরে একটি বোট দেখতে পায়। সে জোরে জোরে চিৎকার করে, কিন্তু সে বোটে পার্টি চলছিল আর তার আওয়াজ সেখানে পৌঁছায়নি। এর মধ্যেই টাকার উপরে এসে পড়ে। জাফর তার ক্যামেরাটা তুলে নেয়, টাকার ক্যামেরাটা ফেরত চায়, কিন্তু জাফর রাগে সে ক্যামেরাটা পানিতে ফেলে দেয় এবং এই দস্তাদস্তিতে সে নিজেও পানিতে পড়ে যায়। সে এই আশায় সাঁতরাতে থাকে যে হয়তো সামনের বোট পর্যন্ত পৌঁছাতে পারবে, কিন্তু মাঝপথে সে অজ্ঞান হয়ে যায়। টাকার তাকে পানি থেকে তুলে আবার বোটে নিয়ে আসে এবং নিচে আবার লক করে রাখে। এখন টাকারের কাছে কোনো ক্যামেরা না থাকায় সে রেকর্ডিং করতে পারছিল না, তাই সে জাফরকে মারার পরিকল্পনা স্থগিত করে এবং ভাবে যে তাকে একটি নতুন ক্যামেরা কিনতে হবে। এই ভেবে সে বোট নিয়ে তীরের দিকে রওনা দেয়, কিন্তু যাওয়ার আগে সে জাফরকে আবার বোটের ভেতর বন্ধ করে রেখে যায়। অন্যদিকে পুলিশ এখন জাফরের খুঁজে তল্লাশি শুরু করে, কিন্তু মোজেসের মনে তখনও শান্তি ছিল না। সে সৈকতে পার্কিং লটে সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজে সে জাফরের ব্যানের পরে টাকারের টাকটি দেখতে পায়, যার ওপর টাকার এক্সপিরিয়েন্সের লগো ছিল। এটা দেখে মোজেস কিছুটা খোঁজখবর করে সেই জায়গার ঠিকানা বের করে টাকারের ভোটে পৌঁছে যায়। সেই ভোটে উঠতেই নিচ থেকে জাফরের চিৎকার শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে দরজা ভেঙে নিচে পৌঁছায়। জাফর তাকে দেখে খুশি এবং অবাক দুটোই হয়, কারণ সে ভাবছিল এত কিছুর পরেও মোজেস কিভাবে এখানে পৌঁছালো। জাফর বলে, উপর থেকে কিছু একটা নিয়ে এসো যাতে আমি মুক্ত হতে পারি, আর পুলিশকে ফোন করো। মোজেস উপরে গিয়ে ফোন করতে গেলে টাকা সেখানে পৌঁছে তার উপর হামলা করে। ফোনটা পুলিশের কাছে লেগে গিয়েছিল, কিন্তু টাকার মোজেসকে কথা বলতে দেয় না এবং তার ফোনটা ভেঙে ফেলে। সে মোজেসকে গুরুতর আহত করে দেয়। তবুও মোজেস হার মানে না এবং টাকারকে প্রায় মেরে ফেলেছিল, কিন্তু তখনই পেছন থেকে ডেভ এসে মোজেসের উপর হামলা করে, কারণ সে তখনও জানতো না যে টাকার আসলে কি করছিল। সেই মুহূর্তে ডেভের কাছে জাফরের আওয়াজ আসে। সে পুরো সত্যিটা বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ডেভ কিছু করার আগেই টাকার তাকে খুব নির্মমভাবে মেরে ফেলে। এবার টাকারের মনে হয় যে তীরে থাকা নিরাপদ নয়, তাই সে বোট নিয়ে একটি নির্জন দ্বীপের কাছে পৌঁছায় এবং মোজেসকে জাফরের পাশে বিছানা বেঁধে দেয়। মোজেস তার মনের কথা জাফরকে বলছিল। ঠিক তখনই টাকার সেখানে এসে তাদের দুজনকে উপরে ডেকে নিয়ে যায়, কারণ সে সিদ্ধান্ত নিয়েছিল যে পরের টেপটি আজই রেকর্ড করবে। এবার সে এক নতুন পদ্ধতি অবলম্বন করে। টাকার প্রথমে ডেভের শরীরের টুকরোগুলো পানিতে ফেলে দেয়, যাতে হাঙ্গররা সেখানে আকৃষ্ট হয়। তারপর সে মোজেসকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু জাফর তাকে আগেই বুঝিয়ে দিয়েছিল যে হাঙ্গরের উপস্থিতিতে একদম নড়াচড়া করবে না। তাই মোজেস পুরোপুরি শান্ত থাকে এবং তার এই কৌশল কাজে লেগে যায়। হাঙ্গররা তার গন্ধ শুকে চলে যায়, কিন্তু আক্রমণ করে না। কিছুক্ষণ পর টাকার তাকে আবার ভোটে টেনে তোলে, কিন্তু এবার সে আরও হিংস্র হয়ে ওঠে। সে মোজেসকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে এবং আবার পানিতে ফেলে দেয়। মোজেস তখন প্রায় মৃত্যু পথযাত্রী, কিন্তু তখনই তার চোখ পড়ে একটি লাইফ গার্ড হেলিকপ্টার দিকে, যা জাফরে খুঁজে উঠছিল। সেই ভয়ে টাকার আবার তাদের নিচে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। মোজেসের অবস্থা খুবই গুরুতর ছিল, তার শ্বাস চলছিল কিন্তু খুব ধীর। জাফরে সবকিছু দেখছিল এবং সে আর এক মুহূর্ত দেরি করতে চাইছিল না। সে হাতকড়া থেকে নিজের হাত বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন তার মাথায় একটি উপায় আসে। সে নিজের বুড়ো আঙুলটি ভেঙে ফেলে যাতে হাতটা বের করতে পারে, কিন্তু হাত তারপরও বের হয় না। শেষ উপায় হিসেবে সে নিজের হাত দিয়ে আঙ্গুলটা কামড়ে ছিঁড়ে পুরোপুরি আলাদা করে দেয়। সেই মুহূর্তে তার হাতটি বেরিয়ে আসে। সে দ্রুত নিজেকে মুক্ত করে। একই সময় টাকার ইনজেকশন নিয়ে নিচে আসে, কিন্তু জাফর তাকে ফাঁকি দিয়ে ঘরের ভেতর ধাক্কা মেরে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর উপরে গিয়ে সে বোটের ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু টাকার অন্য একটি পথ দিয়ে উপরে পৌঁছে পুরো সিস্টেম বন্ধ করে দেয়। জাফরের কাছে এখন লড়াই এবং পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। সে টাকারের সাথে এক ভয়ঙ্কর লড়াই করে এবং সুযোগ পেতেই পানিতে ঝাঁপ দেয়, কারণ সে সামনে একটি দ্বীপ দেখতে পাচ্ছিল যেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। কিন্তু জাফরের হাত থেকে রক্ত ঝরছিল এবং পানিতে হাঙ্গরও ছিল। তার উপর টাকার একটি ছোট্ট বোট নিয়ে তার পিছু নেয়। জাফর কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে দ্বীপে পৌঁছায়, কিন্তু সে কিছু করার আগেই টাকার তাকে আবারও ধরে ফেলে এবং অজ্ঞান করে নিজের বোটে ফিরিয়ে আনে। এবার টাকার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে আসল বিপদ মোজেস নয় বরং জাফর। তাই সে এবার তার প্ল্যান চেঞ্জ করে। চেয়ারে সে মোজেসকে বাঁধে আর হারনেসে জাফরকে ঝুলিয়ে দেয় এবং তার নতুন শো রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই সময় সেখানে একটি বিশাল গেট হোয়াইট শার্ট চলে আসে, যাকে দেখে টাকার নিজেও অবাক হয়ে যায়, কারণ বাকি সব হাঙ্গর সেই শার্টটিকে দেখেই পালিয়ে গিয়েছিল। টাকার অনেকক্ষণ ধরেই সে হাঙ্গরটির দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় ছোটবেলা এই প্রজাতির হাঙ্গরই তাকে আক্রমণ করেছিল, কিন্তু সে এখনও সে হাঙ্গরকে ভালোবাসত।
তার মতে ওই ছিল তার ঈশ্বর। এরপর সে দেরি না করে জাফরকে পানিতে ফেলে দেয়, কিন্তু জাফর এবারও সম্পূর্ণ সচেতন ছিল টাকার একটি হারপন তুলে হাঙ্গরটিকে উস্কানি দেওয়ার জন্য, কিন্তু হারপনটি তার হাত থেকে ফসকে জাফরের কাছে পৌঁছে যায়। জাফর সে হারপন দিয়ে নিজেকে মুক্ত করে পানিতে পড়ে যায়, যেখানে সে হাঙ্গরটিকে একদম কাছ থেকে দেখতে পায়। হাঙ্গরটি তার দিকে এগিয়ে আসে, কিন্তু তার কোনো ক্ষতি করে না। হয়তো সে জাফরের মধ্যে বিশেষ কিছু দেখেছিল, কারণ জাফর ছিল একজন সার্ভাইভার, ঠিক তার মতোই। এই ঘটনা জাফর আরও সাহস পায়। সে আবার বোটে ওঠে এবং টাকারের সাথে এক ভয়ঙ্কর লড়াই জড়িয়ে পড়ে। টাকার শক্তিশালী হওয়ায় জাফরকে পায়ে কাবু করে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই গুরুতর আহত মোজেস পেছন থেকে এসে টাকারে একটি লোহার রড দিয়ে আঘাত করে। টাকারের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সোজা বোটের ডেক থেকে পানিতে পড়ে যায়। পানিতে পড়ার সাথে সাথেই টাকারে ক্ষত থেকে রক্ত বেরোতে শুরু হয়, আর সেই রক্তের গন্ধে সেই সমস্ত হাঙ্গর যাদের সে এতদিন নিজের ঈশ্বর মনে করত তার দিকে ছুটে আসে। টাকার ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে সব হাঙ্গর তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং টাকারে ছিঁড়ে খুঁড়ে মেরে ফেলে। যেভাবে সে এতদিন মেয়েদেরকে মেরে রেকর্ড করেছিল, আজ তার নিজের মৃত্যুর লাইভ শো চলছিল, কিন্তু সেটা দেখার মতো আর কেউ ছিল না। অন্যদিকে জাফর একটি ফ্লেয়ার গান তুলে আকাশে ফায়ার করে। সেই সংকেতটি আকাশে এক উজ্জ্বল আলোর সাথে ফেটে যায়। কিছুক্ষণ পরেই দূরের সমুদ্রের বুকে একটি পুলিশের বোট দেখা যায়। সম্ভবত মোজেসের সেই অসম্পূর্ণ কলটি ট্রেস করেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছিল। বোটটি কাছে আসতে পুলিশ জাফর বা মোজেসকে উদ্ধার করে। মোজেসের অবস্থা খুবই গুরুতর ছিল, কিন্তু জাফর তাকে শক্ত করে ধরে রেখেছিল। সে তাকে ছাড়তে চাইছিল না। পুলিশে বোটে বসে জাফর সে দ্বীপের দিকে তাকিয়েছিল, যেখানে তার এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের অবসান ঘটেছিল। মোজেসও ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছিল। সে জাফরের দিকে তাকিয়ে তার হাত ধরে বলে, আমি বলেছিলাম না আমরা কোনো না কোনো কারণে একে অপরের সাথে মিলিত হয়েছি। জাফর একটি হালকা হাসি দেয়। সে হাসিতে ভয় ছিল, যন্ত্রণা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল বেঁচে থাকার অদম্য জেদ। এরপর তারা দুজনে একে অপরের হাত ধরে সে ভয়ঙ্কর সমুদ্রের পেছনে ফেলে দিগন্তের দিকে এগিয়ে যায়। এভাবেই শেষ হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের রাত। আজকের এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।